আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যা বলুক ভাই, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু সফলভাবে করা কঠিন। যদিও দুই পরাশক্তি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটু চেষ্টা করছে এবং তারা মনে করছে তারা অনেক ক্ষেত্রেই ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ করে তারা এখন ভেতরে মনে হয় ঢুকে যেতে পেরেছে। কারণ তাদের হাতে রয়েছে পাকিস্তান, তাদের হাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানকে, আর এদিকে আছে চীন। এই তিনটি রাষ্ট্র স্বাধীনতা সংগ্রামের সময় পরিপূর্ণরূপে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করেছিল এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছে, আর চীন কী করেছে সেগুলো আপনারা জানেন। এখন ওরা ভাবছে যে বর্তমানে বাংলাদেশে যারা রয়েছে এরা তো আমাদের পন্থী, বা আমরা যেটা চেয়েছিলাম এদের চাওয়াটাও তাই ছিল। সুতরাং আমরা ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ করে ফেলে এখন আমাদের সাথে আগে যেরকম সম্পর্ক ছিল সেরকম করবো, আর ভারতকে দূরে ঠেলে দেবো। এদের দিন শেষে যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে অর্থনৈতিক পাকিস্তানের যেমন পতনের দিকে গেছে, বা পাকিস্তানের অর্থনীতি যেমন ধ্বংসের দিকে গিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ যেমন নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় পাকিস্তান বর্তমান সময়ে আছে, ঠিক ওটাই হবে, ওর বাইরে কিছু হবে না। কারণ পাকিস্তানের সাথে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্ভেদ্য সম্পর্ক, চীনের সমস্ত করিডোর যা কিছু আছে সব পাকিস্তানের সাথে। পাকিস্তানের সম্পর্ক চীনের সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং ভারতের সাথে সম্পর্ক খারাপ, কিন্তু ভারতের এক পয়সা এদিক ওদিক যায় আসে নাই। ভারত তার স্বাভাবিক কর্মকাণ্ড করে গিয়েছে। বাংলাদেশ ঠিক পাকিস্তানের ফটোকপি হতে যাচ্ছে। এর আগেও শ্রীলঙ্কা হয়েছে পাকিস্তানের ফটোকপি, পরে বুঝতে পেরে শ্রীলঙ্কা চীনের হাত ছেড়ে দিয়ে ভারতের হাত ধরেছে। মালদ্বীপেরও একই অবস্থা হয়েছিল, বুঝতে পেরে চীনের হাত ছেড়ে দিয়ে ভারতের হাত ধরে তারা আবার ঠিক জায়গায় চলে এসেছে। ঠিক আবারও আপনারা দেখবেন, যদিও একজন ডেনিলোভিচ পররাষ্ট্রনীতি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক কিছু কথা বলেছেন, আপনাদেরকে আগে শোনাই, তারপরে আপনারা বুঝতে পারবেন এসব যুক্তিতর্ক কোনো কাজে আসবে বলে আমার স্পেসিফিকভাবে মনে হয় না। আমি তো বললাম যে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপের অবস্থা যা হয়েছিল, বড় জোর আমাদের দৌড় ওইটুকুই। কারণ এই দেশগুলো ভারতের সাথে সম্পর্ক সেট করে চীন আর আমেরিকার সাথে সম্পর্ক করেছিল, তারপরে তাদের দেউলিয়াত্ব হয়, আর দেউলিয়াত্ব থেকে ফিরে এসেই তারা আবার ভারতমুখী হয়। ঠিক ওই রকমই হবে। যাই হোক, কী বলেছেন তিনি একটু চলেন শোনায় আপনাদেরকে। 2024 সালের আগস্ট শিল্প বিপ্লব পরবর্তী, বিপ্লব তো হয়নি, গণঅভ্যুত্থান। বিপ্লবের সংজ্ঞা কেউ না জানলে আমার কিছু করার নেই। বিপ্লব তাহাকে বলে যে যেখানে সশস্ত্র অস্ত্র সজ্জিত হয়ে সরকারের সজ্জিত অস্ত্রধারী লোকের সাথে যুদ্ধ, কিন্তু সেরকম কোনো কিছু হয় নাই। সুতরাং এটা বিপ্লব নয়, এটা গণঅভ্যুত্থান বলা যেতে পারে বড় জোর। বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সব মিলিয়ে এক জটিল কৌশলগত কূটনীতি পার করেছে বাংলাদেশ। ড্যানিলোভিচ মনে করেন বাংলাদেশ ভারত ইতিহাস ও ভূগোলের সূত্র থেকে একে অপরের সাথে বাধা, তবে বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ধীরে কিন্তু সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। একই সাথে তিনি উল্লেখ করেন ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও মিস ইনফরমেশন ভারতীয় জনমতকেও প্রভাবিত করেছে, যা সম্পর্কে স্বাভাবিক করার ক্ষেত্রে আর একটি চ্যালেঞ্জ। মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন হয় নাই, ইনফরমেশনগুলো ঠিকই ছিল। বর্তমান সময়ে সেটির
দেখা যাচ্ছে। বাংলাদেশ, চীন, মায়ানমার, বাংলাদেশ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর যুক্ত করার আলোচনা নিয়ে জোর গুঞ্জন চলছে। এদিকে কিভাবে দেখছে ওয়াশিংটন? সেক্ষেত্রে বলছে যে সাবেক এই মার্কিন কূটনীতিকের মতে রপ্তানি, বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেই হিসাবে চীন একটি বড় বাজার এবং বিনিয়োগের উৎস। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে দেশটির সাথে অর্থনৈতিক সংযোগ বাড়ানো ঢাকার জন্য স্বাভাবিক পদক্ষেপ। একথা বলার কারণ আছে। যে কথা কেন বললাম? একথা বলার কারণ আপনার মায়ানমারের ওই অঞ্চল দিয়ে যদি আপনি অর্থনৈতিক করিডোর করতে চান, তাহলে তার আগে আপনাদেরকে মার্কিন মানবিক যে করিডোর, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে। আদারওয়াইজ এটা তো সম্ভব নয়, কারণ ওখানে আছে আরাকান আর্মি, আর আরাকান আর্মিদেরকে মানবিক সাহায্য দেওয়ার জন্য মানবিক করিডোর চাইছিল হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাই যে আরাকান আর্মিরা সেটাকে জয় করে যে শেডগুলো রয়েছে, আর 3টা শেড তারা জয় করতে পারলে একটা স্বাধীন রাষ্ট্র করে ওখান থেকে তারা একটা দেশ পরিচালনা বা ইন্দো প্যাসিফিক অঞ্চলটা শাসন করা, বা বিশেষ করে এশিয়ার পরাশক্তি চীন এবং নয়া পরাশক্তি ভারত, এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য এই কূটনীতিক এজন্য ছাপাই গাইছে। এটা অনেকে তো বোঝে না বা ধরতে পারছে না। তবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ফাটল ধরবে না বলে তিনি আশাবাদী। ঠিকই তো বলছে, তার আগেই তো ক্যাপচার করেন। কারণ আপনি আরাকান আর্মিরা তো ইতিমধ্যে রাখাইন অঞ্চল দখল করে নিয়েছে, বা বাংলাদেশের সীমান্তবর্তী, সেখানে মায়ানমারের তো কোনো সম্পর্ক নেই। সুতরাং আর আপনারা জানেন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় এলিগেশন আসছে যে আরাকান আর্মিদেরকে বা মানে কিভাবে সাহায্য করছে চীন, সে বিষয় নিয়েও কথা হয়েছে। যাক, এবং বিষয়টি নিয়ে এখন বলতে চাচ্ছি না। ড্যানি লোভিস বলেন, বাংলাদেশ যদি চতুর ও দক্ষ কূটনীতির পরিচয় দিতে পারে, তবে চীনের সাথে এই অর্থনৈতিক যোগাযোগ ওয়াশিংটনের সাথে কোনো বিরোধের কারণ হবে না। আমি তো সেটা বললামই যে কারণ কেন হবে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার এই যে প্রস্তাব নিয়ে বাংলাদেশে নানামুখী বিতর্ক রয়েছে। ড্যানি লোভিস মনে করেন, আন্তর্জাতিক সাহায্য কমে আসা দীর্ঘমেয়াদে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের পক্ষে এককভাবে সামলানো অসম্ভব। তাই রাখাইন পরিস্থিতির উন্নতি করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য মিয়ানমার সরকার অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ বাড়ানো ঢাকার একটি বাস্তবসম্মত পদক্ষেপ। এই করিডোর নিয়ে সমালোচনার অনেকটুকুই ভুল তথ্য উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি মন্তব্য করেন। এরপরে ভারত ও পাকিস্তানের চিরবৈরী সম্পর্কের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ তার কূটনৈতিক পরিধি বাড়ানো, আসিয়ান এবং D8 জোটের দিকে নজর দিচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে আসিয়ানের অংশীদার হওয়ার জন্য জোরালো লবিং শুরু করেছে, যা দেশটির অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে। ড্যানি লোভিস বাংলাদেশের এই বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানান। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক মঞ্চে ঢাকার একটি বড় কূটনৈতিক সাফল্য হিসাবে তিনি তুলে ধরেন। কিন্তু আসিয়ানের সদস্য হতে পারবে বলে মনে হয় না, কারণ ওখানে নিশ্চিত বড় বড় কান্ট্রির ভেটো পড়বে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন দিগন্ত। 2024 সালের সরকার পরিবর্তনের পর থেকে ওয়াশিংটন ঢাকাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে। ড্যানি লোভিস যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা চলছে, যা দুই দেশের আরও কী নেবে, এত নিচে তাও হয় নাই, দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্কে আরও জোরদার করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত গতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ কমিউনিটি দুই দেশের মধ্যকার জনগণের সম্পর্ক উন্নয়নে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। অর্থাৎ দিন শেষে যে কী বুঝলেন, সবটাই লাভ আমেরিকার। ড্যানি লোভিস এটাই বোঝাতে চেয়েছে, অন্য কোনো দেশের কিন্তু লাভ নেই। আপনার মায়ানমার, চীন এবং বাংলাদেশের অর্থনৈতিক করিডোরে লাভ বেশি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপরে দেখেন, এই সব চিন্তাভাবনার
মূল মন্ত্র হলো ভারত। ভারতকে বাদ দিয়ে এই যেসব চিন্তাভাবনা করেছেন একটাও বাস্তবায়ন করতে পারবেন বলে আমার মনে হয় না। তারপরেও আপনারা মিলিয়ে নেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।